দুই পায়ে যখন ফায়ার করে দিছে তখন পিঠেও ফায়ার করছে, তখন আমি ঘুরে কই এটার মানে কি, তখন দেখি উনি হাসতেছে। তো ওনারা হচ্ছে গান নিয়ে প্রস্তুত ছিল। হুট করেই দুই হাতে হচ্ছে মানে ঠাস ঠাস করে লাগলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রুবেল। আমি পূর্ব ইসলামপুর নারায়ণগঞ্জ, এটা আমার জন্মস্থান। আমি হচ্ছে আপনার পূবালী ব্যাংক সিএলএসআর অ্যাপ ডিপার্টমেন্টে ইন্টারভিউতে হচ্ছে জয়েন করি। আমি 17ই জুলাই আন্দোলনে একদম প্রপারলি জড়িত হই। আগে পরোক্ষ ছিলাম, মানে তখন মাঠে নামার পরে 17ই জুলাই আলহামদুলিল্লাহ অত কিছু হয় নাই, জাস্ট ক্রাউডিং আর শোডাউনই চলতেছিল। 18ই জুলাই হচ্ছে আমি যখন সকালে বের হই, 18 জুলাই ইন্টার্ন অর্ডার ছিল, যার কারণে আমি কোনো অফিস বা ওয়ার্কিং কাজও করতে পারিনি। সেক্ষেত্রে দেখলাম ফুল একটা সাপোর্ট পেলাম, এখন আন্দোলনে নেওয়া যাক। 18 জুলাই আমি আন্দোলনে যাই। যাওয়ার পরে হচ্ছে আমরা তখন চাষারা গোলচত্রেই অবস্থান করতেছিলাম। একটা সময় হচ্ছে 18 জুলাইতে আমরা চেন করি যে পুলিশের একটা গাড়িতে অতর্কিত একটা মনে করেন যে ভাঙাচোরা শুরু হয়ে যায়। তো আমরা অনেকেই বাধা দিই যে এটা প্রয়োজন নাই। আপনাদের হচ্ছে আমরা একটা চেন করে আমরা ভাবছিলাম যে 2 নম্বর গেট থেকে একটা শোডাউন দিয়ে চলে আসবো। এই সময় মেডিনোভা মানে মেডিনোভার সঙ্গেই দেখবেন আপনার পেট্রোল পাম্প আছে, ওখানে পুলিশ অবস্থান করে। তো ওনারা হচ্ছে গান নিয়ে প্রস্তুত ছিল। তো আমি তখন হচ্ছে চেনের ফার্স্ট, ওখানে ভিডিও দেখতে পারেন, আমি চেনের ফার্স্টে দাঁড়িয়ে, তো মেয়েরা ছিল যখন, ওরা আগে যেতে চেয়েছিলাম যে তোমরা আগে যাও না, তোমরা আমাদের 2-3টা চেনের পরে থাকার পরে হচ্ছে আমি ওদেরকে অনেক বোঝানোর পরে সবসময় ওনারা আমাদের 2-3 লাইন পরেই অবস্থান করে। আমার তো অবস্থা হচ্ছে পুলিশ বলে ঘুরে যাও, আমরা বলছি আপনারা এখান থেকে চলে যান বা আপনারা একটু দূরত্ব অবস্থান করেন, আমরা এখান থেকেই রাউন্ড নিয়ে আবার গুলচত্বরে চলে যাবো। বাট ওনারা না শুনে হচ্ছে টিয়ারশেল মারে। প্রথম টিয়ারশেলটা হচ্ছে আমার বাম পায়ে লাগে। তা আমি তো ধোয়া বা এরকম সঙ্গে আমি অভ্যস্ত না, যে আসলেই ধোয়াটা আমি জাস্ট ফ্রি ফায়ার পাবজিতে আমরা যে স্কোপ একটা ধোয়াই হতে পারে। তো আমরা যখন আমি দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে থাকার পরে একটু বাদে জ্বালা পড়া শুরু হলো। তো হুট করেই দুই হাতে হচ্ছে মানে ঠাস ঠাস করে লাগলো, আমি বুঝতে পারিনি, তখন থেকে একটু ব্লিডিং হচ্ছে, তো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। কোনো রকম ওখান থেকে সেফটি নিয়ে হচ্ছে আপনার পপুলার ওখানে আসলাম, পড়ে যাই। পরে ওখান থেকে একজন আমি চিনি না, উনি আমাকে তুলে নিয়ে হচ্ছে বালুর মাঠে নিয়ে যায়। ওখানে একটু আপনার আগুন নিচ্ছে, মানে আমি পানি দিয়ে ধুইতে গেছি, তো অনেক একজন মুরব্বী এসে বললো পানি দিয়ে ধুয়েও না, আরো জ্বালা পোড়া করবে। তখন ওনারা আগুনের ছাকা দিলে একটু ভালোই, তখন আমি একটু রাগান্বিত হয়ে যাই। তো ওদের বললাম কিছু কথা না, তখন আমার যে সার্কেল ছিল, ছোট ভাই ছিল, বন্ধু ছিল, ওদের সবাইকে বলি চল আমরা এখন যাব, সব বালুমাঠ দিয়ে রেললাইনে চল। রেললাইনে যাওয়ার পরে আমাদের সঙ্গে যেমন কিছুই ছিল না, তখন আমরা একটা বস্তা ওখানে পাই, বস্তা নিয়ে আমি একটা অনেক বড় একটা ইটা ছিল, তুলে আসার দিছি, তারপর দিয়ে ভাঙে না, পরে আমি কিছু বস্তা ভরে পাথর নিয়ে পরে হচ্ছে আমরা আগাই। ওখান থেকে বেরোয় বালুমাঠ দিয়ে নূর মসজিদের চিপা দিয়ে বেরোই। তখন হচ্ছে পুলিশ নূর মসজিদের 2 গলিতে ফায়ার করতেছে, আমরা ওখান থেকে তখন পাথর নিক্ষেপ করি। অনেকটা হচ্ছে আপনার ঢিলাঢিলি পরে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি। তো তারপর হচ্ছে আমি সন্ধ্যার দিক দিয়ে আমরা বের হই, মানে ওখান থেকে আমি মুভ করে বাসার দিকে চলে আসব। তো আইসে দেখি হচ্ছে আপনার কলেজ রোডের মাথায় যুবলীগ ছাত্রলীগের দলটা। পরে একটু ওখানে যারা অবস্থান নিয়েছিলাম, আমরা 6টা পার্সন ছিলাম আমরা ফ্রেন্ডের মধ্যে, 6জন দাঁড়ায় থাকার পরে কিছুক্ষণ পর চলে আসি। কারণ এই ঘটনা আমি একটা জিনিস কেয়ার করতেছিলাম, যদি সন্ধ্যার পরে, আমি অনেকটাই বলছি সন্ধ্যার পরে থাকার দরকার নেই, পুরোটাই আমরা সকালে, কারণ 2013 সালের ঘটনা সবাই জানে, 56-70 অবস্থা, লাইট অফ ফায়ার চলবে। তো ওই প্রেক্ষাপট দিয়ে আমি আর সন্ধ্যায় থাকিনি। আমি আন্দোলন প্রপারলি যেটা মেজর আউট হয়েছে এটা হচ্ছে 4 আগস্ট, আনুমানিক হচ্ছে আপনার হবে কি লাঞ্চ আওয়ারের পর, মানে 2টার সময় এরকম হবে, 2টা-1:30টার সময়। তো আমি তখন শহীদ মিনার থেকে, মানে আমরা সকালে ছিলাম, শহীদ মিনার থেকে আমি খবর পাই যে আমার ছোট ভাইয়ের গুলি লাগছে এবং আমার মামতো ভাই ছোট ভাই ওরও গুলি লাগছে। এটা নিয়ে আমি দৌড়ে যাই সামনে, পুলিশ দেখো অটোমেটিকলি হাত উঁচু করে মাপ চাইতেছে যে আমরা তোমাদের ফায়ার করবো না, তোমাদের সঙ্গে আমরা কথা বলতে চাই, তোমরা আসলে কি চাও। তো এমন তো অবস্থায় তখন আমরা বলছি ওকে, যেহেতু আত্মসমর্পণ করছে, এখানে আমাদের কোনো মারার দরকার নেই। আমি যখন যাই, ওখানে অফিসের ডিউটি জেনে ছিল, নাম তো নাই, জাস্ট একটা টি-শার্ট পরা ছিল আর উপরে আপনার বুলেট প্রুফ জ্যাকেটটা পরা ছিল। তো ওদের সঙ্গে, ওনার সঙ্গে যখন কথা বলি, উনি বললো তোমরা ওকে থামাও, সবাইকে আমরা একটু আলোচনা করবো। জাস্ট আমি এই বর্ষে ওনার সঙ্গে আলোচনা করে মুভ ব্যাক করছি, মানে আন্দোলনরত সবার সামনে যখন আসবো, তখন দেখি যে আমার 2 পায়ে ফায়ার করতেছে। 2 পায়ে যখন ফায়ার করে দিছে তখন পিঠেও ফায়ার করছে, তখন আমি ঘুরে কই এটার মানে কি,
তখন দেখি উনি হাসতেছে, তখন আমার হাতে তখন লোহার পাইপ ছিল, আমি 2 স্টেপ দিয়ে ওনার গাড়ে মারে ফেলি। মারার পরে একটু মানে গাড়ে মারার পরে মুভ করি, তখন হচ্ছে ডাইরেক্ট একটা শটগানের বুলেট এসে আমার চোখে লাগে। আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা আমাকে ধরে নিয়ে হসপিটালে যায় অনেক কষ্টে। যাওয়ার পরে হচ্ছে ওখানে হচ্ছে ছাত্রলীগের একটা সমস্যা হয়, মানে হসপিটাল থেকে বাসায় আনার সময় হচ্ছে পুলিশ আটকায় নাকি, আমি তখন যাই না, পুলিশ আটকায়। তো আমাকে রোড ক্রস করতে দিতেছিল না পুলিশ। তো আম্মু অনেকটা ঘুরনি, মানে তখন আম্মু যায়, অনেকটা ঘোরার পরে হচ্ছে আমাকে বাসায় এনে 4টার ভিতরে আমাকে ফোন দিয়েছে ঢাকা থেকে। আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলে যে এখন তুই ঢাকা মুভ করতে পারবি, ঢাকা এখন সেফ। তখন হচ্ছে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যাই, 5 আগস্টে আমি ভর্তি হই। ওখানে হচ্ছে 6 আগস্ট আমাকে একটা রিপেয়ারিং সার্জারি করা হয়। আমি আমি এবং আমরা সবাই ভাবছি জাস্ট অনলি চোখেই লাগছে, তো এইটা নিয়ে যাচ্ছিলাম। তখন রিপেয়ারিং করার পরে কিছুটা দেখতেছিলাম, পরবর্তীতে 9 দিন পর আরেকটা ওটি করে, তারপরে তো হচ্ছে আমি আস্তে আস্তে দৃষ্টি হারাই, কিন্তু আমার চোখটা অনেক বের হয়েছিল, চোখটা মানে স্বাভাবিক ছিল না, চোখটা বের হয়েছিল। তখন এটা নিয়ে অনেক মানে ওখানে দায়িত্বরত ডক্টর মেজবান ছিল, ওনারা দেখতেছিল, ওনার আন্ডারেই ছিলাম আমি। তো উনি অনেকটা পরীক্ষা নিরীক্ষা করার পরে হচ্ছে কেস ধরতে পারতেছিল না, পরে হচ্ছে আমাকে ন্যাশনাল ল্যাবরেটরিতে পাঠানো হয় সিটি স্ক্যানের জন্য। ওখান থেকে ধরা হয় যে আমার ব্রেন স্কাল্ডারে হচ্ছে 2টা প্যালেটস ঢুকে গেছে, আর স্কাল্ডারে অনেকগুলো প্যালেটস। তো ওখান থেকে হচ্ছে আমাকে রেফার করে সিএমএইচ এ পাঠায়। তো সিএমএইচ এ থাকা অবস্থায় আমি সিএমএইচ এ 10 সেপ্টেম্বর ভর্তি হয়েছি, এবং ওখানে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে এক্স্যাক্টলি ধরা পড়ে যে আমার মানে সমস্যা নিউরো থেকে হচ্ছে অফিক্যাল নার্ভারের সমস্যা। তো ওনারা হচ্ছে একটা মাইনর অপারেশন করে, ডিটেকশন অপারেশন যেটাকে বলা হচ্ছে, 3 অক্টোবর ওদিন হচ্ছে ডিটেকশন করে দেখা যায় যে আমার লেফট সাইডে হচ্ছে 2টা নার্ভ ছিঁড়ে গেছে গুলির আঘাতে, মানে আমার বাম পাশে 2টা নার্ভ ছিঁড়ে যাওয়াতে আমার এখান থেকে প্রচুর ব্লিডিং হয়ে হচ্ছে আমার এই স্ক্যান্ডালে এসে জমা হয়ে চোখে একটা পাইপ দিলে চোখটা বের হয়ে থাকে। তো হচ্ছে পরবর্তীতে আমার জন্য হচ্ছে এখানে অপারেশন করার জন্য অনেক রিস্ক হয়ে যায়। তো ওনারা বিদেশ রেফার করবে, আমি বললাম না, যদি এখানে পসিবিলিটি হয় যত রিস্ক হোক আমি এখানেই করবো। আফটার দেন বাইরের দেশে ডক্টরদের সঙ্গে আলোচনা করার পরে হচ্ছে ওনারা আমাকে ফাইনালি 16 অক্টোবরে ওটিতে নেয়। দীর্ঘ 8.5 থেকে 9 ঘন্টা অপারেশন করার পরে আলহামদুলিল্লাহ হচ্ছে আমাকে দেয়। তখন আমি হচ্ছে লাইফ সাপোর্টে চলে যাই। আমি আলহামদুলিল্লাহ হচ্ছে 4 দিন পরে আমি মানে আমার জ্ঞান ফিরে। আমি পার্সোনালি অনেক ডক্টরের সঙ্গে যখন বাইরের দেশে কন্ট্যাক্ট ছিল, তো ওনাদের সঙ্গে আমি আলোচনা করার পরে যে বললো যে রেটিনা হচ্ছে ট্রান্সফার করা পসিবল না, বাট রিপেয়ারিং করা পসিবল। রিপেয়ারিং করলে হলে কি যে আপনার চোখটা স্বাভাবিক থাকবে, হয়তো যদি আল্লাহ চায় একটু হচ্ছে আপনার আলোটা ফিরবে, লেন্স ব্যবহার করেছে সমতা করা যায়। আমার যে আহত ভাইগুলো যারা আছে তাদেরকে আমার পক্ষ মানে আমার যে ব্যক্তিগত মতামত দিয়ে তাদের যাতে খুব দ্রুত মানে চিকিৎসা প্রয়োজন, খুব দ্রুত যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে ভালো চিকিৎসা দেওয়া হোক, বাংলাদেশে পসিবল না হলে তাদের খুব দ্রুত বিদেশে পাঠানো হোক। যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সমস্যাটা, তো তাদের বিষয়টা খুব দ্রুত দেখা হোক। যারা আহত তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হোক, যারা নিহত হয়েছে আমাদের শহীদ ভাইগুলো তাদেরকে পূর্ণাঙ্গ মর্যাদা দেওয়া হোক। এবং তাদের ভাই মুক্তিযোদ্ধা দিতে হবে এমন কিছু না, তাদেরকে দিতে হবে যে 24শে গণঅভ্যুত্থানে ওনারা শহীদ হয়েছে, ওনাদের জাতীয় ওরকম ভাবে পরিচয় দিতে হবে। যে ভবিষ্যৎ যে বাংলাদেশ আমার ব্যক্তিগতভাবে আমি চাই সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত হোক, দারিদ্র্যমুক্ত হোক, এবং আমার যে বাংলাদেশের প্রতিটা মানুষ যেন খেয়ে বেঁচে থাকতে পারে। বাংলাদেশে যে শিক্ষার হারটা একটু খুব ভালো করুক, যে আগে তো আমাদের ইতিহাস প্রপারলি বিকৃতকেরা মানুষ বানাইছে, মানে কি ভাবে করছে এটা তারাই ভালো জানে। যাই হোক, স্টাডিটা ক্লিয়ার করুক এবং দারিদ্র্যমুক্ত করুক এবং সুচিকিৎসা নিয়ে যারা বাংলাদেশের প্রতিটা মানুষ বাঁচতে পারে।